আমরা এখন তাহলে আমাদের উদ্ভিদ বিজ্ঞান বা জীববিজ্ঞান প্রথম পত্রের সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করতেছি। সেটা হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন। কোষ বিভাজন বা সেল ডিভিশনটা খুবই একটা নর্মাল ডেফিনেশন আছে, ডেফিনেশনটা বোল্ড হরফেই আছে। এগুলো চাইলে তুমি ওইটা মার্ক করতে পারো এবং মনে রাখতে পারো, বাট খুব বেশি ইম্পর্টেন্ট না। এর বাইরে আরেকটা নট সো ইম্পর্টেন্ট বাট মার্ক করা যাইতে পারে এরকম একটা তথ্য আছে যে কোষ থেকে তোমার আসলে নতুন কোষের সৃষ্টি হচ্ছে সেটাকে মাতৃকোষ বলে, এবং নতুন যে সৃষ্ট কোষ সেটাকে অপত্য কোষ বলে। এইখানে মনে রাখতে হবে মাতৃকোষ শুধুমাত্র যে ফিমেল থেকে আসে এটা কিন্তু না, অলওয়েজ মেল বা ফিমেল যেখান থেকে আসুক, যে কোষের থেকে নতুন কোষ সৃষ্টি হচ্ছে সেটাকে মাতৃকোষ বলে। আমাদের জন্য ইম্পর্টেন্ট তথ্য মেনলি হচ্ছে যে কোন বিজ্ঞানী কোন প্রাণীতে সর্বপ্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং এবং সামুদ্রিক সালামান্ডার কোষে। এখন প্রত্যেকটা প্রাণীতে কিন্তু বা প্রত্যেকটা স্টেজে বা প্রত্যেকটা লাইফের স্টেজে কিন্তু সেম ধরনের কোষ বিভাজন হয় না। এই কারণে কোষ বিভাজনকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা তোমার সমীকরণিক কোষ বিভাজন, এবং মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। এখানে কিন্তু মিওসিস বলা যাবে না, এটার উচ্চারণ মায়োসিস হবে। তোমরা 9-10-এ হয়তো বা মিওসিস দেখে আসতে পারো, বাট এখানে মায়োসিস হবে। এরপরে দেখো অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন একে প্রত্যক্ষ বলা হয়? কেননা এর কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে নেই, শুধুমাত্র এই তথ্যটুকু জানলে এখান থেকে এনাফ। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা আসলে দেখা যায় কোথায়? তাহলে সেটা মূলত আসলে একটু অনুন্নত যে প্রাণীগুলো আছে, যেরকম দেখো ইস্টো অ্যামিবা, এটা কিন্তু খুবই অনুন্নত বর্গের প্রাণী। এই জন্যই এই প্রাণীতে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। এর বাইরে ব্যাকটেরিয়া যে দ্বিবিভাজন আছে, আমরা যখন ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করবো এবং ব্যাকটেরিয়া এবং ভাইরাসের অধ্যায়ে, সেখানে কিন্তু ব্যাকটেরিয়া দ্বিবিভাজনের সাথে পরিচিত হবো। আর দ্বিবিভাজন আর অ্যামাইটোসিস অনেকটাই সমার্থক বা এদের ভিতরে খুব মিল আছে। এখন দেখো রুডলফ যে তোমার বিশরাও নামক একজন বিজ্ঞানী একটা মন্তব্য দিয়েছিলেন যে শুধুমাত্র একটা কোষের থেকে একটা কোষ সৃষ্টি হতে পারে। এই তথ্যটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তোমরা মার্ক করতে পারো। এরপর দেখো অ্যামাইটোসিস প্রক্রিয়ার তাৎপর্য। বিজ্ঞানী স্ট্রাসবার্গার নামক একজন বিজ্ঞানী কিন্তু বলে গেছেন যে অ্যামাইটোসিসটা হচ্ছে একদম সূচনামূলক একটা কোষ বিভাজন এর প্রকারভেদ। এর থেকেই আরও জটিল জটিল কোষ বিভাজন অর্থাৎ মাইটোসিস বা মায়োসিসের মতো কোষ বিভাজন প্রক্রিয়া আসলে আসছে পরবর্তী সময়। এরপরে দেখো মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। এই কোষ বিভাজন কিন্তু আসলে দুইটা ধাপে হয়, মেইনলি দুইটা ধাপ। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আর একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? তোমার ক্যারিওকাইনোসিস, এবং সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় সাইটোকাইনোসিস। দেখো তোমাদের মনে রাখতে সমস্যা হলে কীভাবে মনে রাখবা? সাইটোপ্লাজমের সাথে সাইটোকাইনোসিস খুব সিমেট্রিক্যাল সম্পর্ক বা সমার্থক টাইপের সম্পর্ক, এবং অপোজিট থাকলো কে? ক্যারিওকাইনোসিস, তাহলে অবশ্যই সেটা নিউক্লিয়াসের হবে। এর বাইরে দেখো একটা জিনিস বলা আছে, এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোসোমের শুধুমাত্র উভয়ের একবারই বিভাজন হয়। কিন্তু আমরা যখন মায়োসিস পড়ব সেখানে কিন্তু একটু ডিফারেন্ট চিত্রের সাথে পরিচিত হব। মাইটোসিস কোষ বিভাজনের যে ডেফিনেশনটা আছে, ডেফিনেশনটা আমাদের প্রয়োজন নেই, কেননা এর উপরের যে লাইনটা আমরা আসলে মার্ক করেছিলাম সেইটাই আর যে তোমার ডেফিনেশন আছে সেম কথাটাই, বাট উপরের লাইনটারও বেশি অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের জানার জন্য। এখানে দেখো এরপরে আরেকটা ডেফিনেশন টাইপের, মানে দুইভাবে ডেফিনেশন দেওয়া আছে, বাট দ্বিতীয়টা একটু ইম্পর্টেন্ট, যে সমগুণ সম্পন্ন এবং সম আকৃতি সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এখানে সম আয়তনটাও লিখে রাখো এক্সট্রাভাবে, কেননা মাইটোসিসের বৈশিষ্ট্যর লাস্ট বৈশিষ্ট্যতে দেখতে পাবা তোমরা আসলে সম আয়তন বলা আছে। এক জায়গাটায় লিখে রাখো যে সম আকৃতি, সমগুণ এবং সম আয়তন সম্পন্ন। এখন তোমার আসলে মাইটোসিস কোষ বিভাজনটা সর্বপ্রথম কে লক্ষ্য করে? মূলত কোষ বিভাজন কিন্তু মেইনলি ডিপেন্ড করে নিউক্লিয়াসের বিভাজন অংশের উপর। এই জন্য বিজ্ঞানী শ্লাইখার সর্বপ্রথম নিউক্লিয়াসের মাইটোসিস টাইপের কোষ বিভাজন দেখেন এবং এই কোষ বিভাজনকেই নাম দেন ক্যারিওকাইনোসিস। এবং যে বিজ্ঞানীটা সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন অর্থাৎ বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, সেই বিজ্ঞানীটাই আবার এটার বর্তমান নামকরণ করেন, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এখন দেখো মাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়? দুইটা শীর্ষ আছে এবং একটা ক্যাম্বিয়াম। তোমরা শুধুমাত্র শীর্ষ অংশটার দিকে ফোকাস রাখো, শাখা প্রশাখা, মূলের বর্ধিষ্ণু এরকমভাবে মনে রাখা তোমাদের জন্য একটু টাফ হইতে পারে। এই জন্য শুধুমাত্র মনে রাখো যে অপশনের শীর্ষ দেখলে দাগাবা এবং ক্যাম্বিয়াম দেখলে দাগাবা। এর বাইরে দেখো একটা তথ্য আছে যে জননাঙ্গ গঠন এবং বৃদ্ধিও মাইটোসিসের ফল। এটা খুবই ইম্পর্টেন্ট, কেননা আমরা যখন জননাঙ্গ রিলেটেড কোনো কথাই শুনি তখনই আমাদের মাথায় কিন্তু একটা মায়োসিস টাইপের একটা চিন্তাভাবনা আসে, কিন্তু গঠন এবং বৃদ্ধি এই দুইটাই কিন্তু
মাইটোসিসের ফলাফল। আমাদের মানুষের যে জীবনচক্র আছে এবং কোষের জীবনচক্রও কিন্তু অনেকটাই সেম। মানুষ কেমন হয়? মানুষের জন্ম হয়, বৃদ্ধি হয় এবং আবার নতুন আসলে সন্তান তোমার জন্ম দেয়। অনেকটা কোষেও এরকম যে কোষের আসলে সৃষ্টি হচ্ছে, সেটা বৃদ্ধি পাচ্ছে, আবার নতুন কোষ বিভাজন হচ্ছে। দেখো এরকম একটা মানে এরকম তিনটা কাজকে একটা চক্রের মধ্যে আবদ্ধ করা হয়েছে এবং এই চক্রটাকে মূলত কোষ চক্র বলে। কে সর্বপ্রথম প্রস্তাব করেন? বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক নামক একজন বিজ্ঞানী। এবং দেখো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে তোমার 100 ট্রিলিয়ন কোষ থাকে। 100 ট্রিলিয়ন। এখন এর সাথে রিলেটেবল আর একটা তথ্য আছে, যখন তোমরা জুওলজি বইয়ে যখন তোমার সমন্বয়তন্ত্র অধ্যায় পড়বা তখন কিন্তু জানতে পারবা যে প্রত্যেকটা মানুষের ব্রেনে তোমার 100 বিলিয়ন নিউরন সেল থাকে। টোটাল সেল কত হিউম্যান বডিতে? 100 ট্রিলিয়ন। আর টোটাল নিউরন সেল কত? 100 বিলিয়ন। ট্রিলিয়ন এবং বিলিয়নের ভিতরে সম্পর্ক কি? 1 ট্রিলিয়নে 1000 বিলিয়ন হয়। অর্থাৎ তোমরা এই পাশে চাইলে কিন্তু এই তথ্যটা লিখা রাখতে পারো যাতে তোমাদের কনফিউশন ক্রিয়েট না হয়। এরপরে দেখো কিছু কোষ আছে যে কোষগুলো কিন্তু দ্রুত তোমার আসলে কোষ বিভাজনের জন্য রূপান্তরিত। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে মেরিস্টেম টাইপের কোষ এবং সেকেন্ড হচ্ছে ভ্রূণ কোষ। মেরিস্টেম শুধুমাত্র মনে রাখলেই হইলো, আর শুধু ভ্রূণ মনে রাখলেই হলো, মূল বা কাণ্ডের শীর্ষ না মনে রাখলেও চলবে। এরপর দেখো কিছু কোষ আছে যেটা কখনোই বিভাজিত হয় না, পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ। কেন হয় না? কেননা আরবিসি বা লাল রক্ত কোষে কিন্তু কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস না থাকলে কোষ বিভাজন সম্ভব না। উদ্ভিদের স্থায়ী কোষ সমূহ আমরা কিন্তু এটা টিস্যুতন্ত্রে জানতে পারবো। এরপরে দেখো পেশি কোষ এবং স্নায়ু কোষ। স্নায়ু কোষ যদি আসলে তোমার বিভাজিত হইতো তাহলে কিন্তু মানুষের মেমোরিও কপি হওয়া শুরু করতো, এখানে একটু প্রবলেম হইতো। এবং দেখো পেশি কোষও বিভাজিত হয় না। এরপর দেখো একটা কোষের যে সাইকেল বা কোষ চক্র আছে তার একটা চিত্র দেওয়া আছে। এখানে একটা জিনিস একটু কেটে গেছে, সেটা হচ্ছে এস বা ডিএনএ প্রতিলিপন যে দশাটা আছে সেটা নিচে যেটা হবে। এখানে দেখো মাইটোসিস দশা বা এম ফেজ যেটা আছে সেখানে সময় ব্যয় হয় কত? 5 থেকে 10%। বাকি যে সময়টা আছে সেটা হচ্ছে 90 থেকে 95%, সেটা কিন্তু ইন্টারফেজ দশায় হয়। এখন দেখো মাইটোসিস দশার সাথে লাস্টে যে দশাটা G2 দশা, সেটার সাথে একটা রিলেশন আছে যে তোমার এটা 5 থেকে 10%, এটা 10 থেকে 20%, অর্থাৎ 2 গুণ করলে 5-এর 2 গুণ 10, 10-এর 2 গুণ 20, এইভাবে মনে রাখতে পারো। এবং দেখো G1 আর S যে ধাপটা আছে এটা মনে করতে পারো যে পরপর 10 করে বৃদ্ধি পাওয়া বা একটা সিমেট মানে একটা ধারাবাহিক একটা পর্যায়ে বলতে পারো। 30 থেকে 40% সময় ব্যয় হয় G1 ধাপে এবং S বা ডিএনএ প্রতিলিপন দশায় কিন্তু আসলে ওই 30টা তো থাকবে, নতুন করে অ্যাড হবে 50। দেখো 30, 40, 50 আমি নিজে এভাবে মনে রাখতাম।